হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের যে ক্লাস শুরু করেছিলাম সেই ক্লাসের আজকের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বৃদ্ধি ও বিকাশের পার্থক্য সম্পর্কে। এর আগের দুটো ভিডিওতে আমরা দেখেছি একটা বৃদ্ধির বৈশিষ্ট্য এবং আরেকটা ভিডিওতে আমরা দেখেছি বিকাশের বৈশিষ্ট্য। তো সেই ভিডিও দুটো দেখে আমরা মোটামুটি বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে গেছি। তো আজকের যদি আমরা এই বৃদ্ধি এবং বিকাশ এই দুটোর পার্থক্য যদি সঠিকভাবে বুঝতে পারি তাহলে বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে আমাদের ধারণা খুবই স্বচ্ছ হয়ে যাবে। এবং এই বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, অর্থাৎ এই পার্থক্যটা ভীষণভাবে তোমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এই ভিডিওতে আমি বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য সম্পর্কে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। তো শুরু করছি। আজকের আলোচনা হলো বৃদ্ধি ও বিকাশের পার্থক্য। তো প্রথমে এখানে বৃদ্ধি বলতে বলছে বৃদ্ধি হলো আকার আয়তনের বেড়ে যাওয়াকেই বৃদ্ধি বলে। অর্থাৎ বৃদ্ধি বলতে আমরা কি বলেছিলাম, আমরা যখন বৈশিষ্ট্য দেখেছিলাম সেখানেই আমরা বলেছিলাম যে বৃদ্ধি হলো একটা ব্যক্তির আকার এবং আয়তনের যে বেড়ে যাওয়া সেটাকে আমরা বৃদ্ধি বলে, সেটাই এখানে বলা হয়েছে। আর বিকাশ কি বলছে, আকার আয়তনের বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা ও কার্য সম্পাদনের উৎকর্ষতা বিকাশের অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ আকার আয়তনের বেড়ে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির যে সক্রিয়তা বা কার্য সম্পাদনের যে উৎকর্ষতা, তার যে বিকাশ বা তার যে উন্নতি, তাকে আমরা বিকাশ বলবো। অর্থাৎ বৃদ্ধির ফলে একটা ব্যক্তির দৈহিক যে আকার আয়তন সেটা বেড়ে যায়, আর বিকাশের ফলে ওই দৈহিক আকার আয়তনের সঙ্গে সঙ্গে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্ম, সক্রিয়তা এবং কার্য সম্পাদনের যে উৎকর্ষতা বৃদ্ধি, সেটাকেই আমরা বিকাশ বলবো বা বিকাশের বৈশিষ্ট্য বলবো। তারপর দ্বিতীয়ত বলছে বৃদ্ধি হলো কারণ এবং বিকাশ হলো ফল। আমরা জানি যে বৃদ্ধির ফলেই বিকাশ ঘটে, তো সেই জন্য আমরা বিকাশকে ফল বলছি এবং বৃদ্ধিকে কারণ বলছি। তো বিকাশকে আমরা কেন ফল বলছি, তার কারণ হচ্ছে একটা ব্যক্তির বৃদ্ধি হলে যখন তার বয়স বাড়ছে তখন অটোমেটিক্যালি তার বৃদ্ধি হচ্ছে এবং সেই বৃদ্ধি ঘটার ফলে তার বিভিন্ন কাজের উৎকর্ষতা সাধন হচ্ছে, কর্ম সম্পাদনের উৎকর্ষতা সাধন, বা যত বয়স বাড়ছে তত তার সক্রিয়তা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সক্রিয়তা বাড়ছে। তো এটা কিসের জন্য হচ্ছে, বৃদ্ধির জন্য হচ্ছে। তো সেই জন্য বৃদ্ধিকে আমরা কারণ বলছি এবং বিকাশকে আমরা ফল বলছি। তারপর তৃতীয়ত বৃদ্ধির ধারণা কেবল দৈহিক এবং শরীরের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ বৃদ্ধি বলতে আমরা কি বলেছিলাম, যে বৃদ্ধি মূলত একটা ব্যক্তির দৈহিক আকার আয়তনের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ দৈহিক বা শারীরিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত। কিন্তু বিকাশ আমরা দৈহিক বা শারীরিক, কেবলমাত্র দৈহিক বা শারীরিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয়, এটি মানসিক, প্রাক্ষবিক, সামাজিক সমস্ত দিকগুলো এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত, বিকাশ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। তারপর কি বলছে, বৃদ্ধি স্বতঃস্ফূর্ত তবে অনুশীলনের প্রভাব দেখা যায়। অর্থাৎ বৃদ্ধি স্বতঃস্ফূর্তভাবে মানে অটোমেটিক্যালি বৃদ্ধি হয়,
তবে অনুশীলনের প্রভাব বলতে যদি আমরা অনুশীলন করি তাহলে কিন্তু মানে বৃদ্ধিটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, তার যে গতিটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। যেমন হচ্ছে কি, আমার যদি বয়স বাড়তে থাকে, যত দিন যাবে বয়স বাড়তে থাকবে, বয়স বাড়ার সাথে সাথে আমার হাইট আরও বাড়তে থাকবে। এইবারে যদি আমরা অনুশীলন করি তাহলে যে গতিতে হাইটটা বাড়ছিল বা যতটা হাইট বাড়তো তার থেকে আরেকটু আমি বেশি বাড়াতে পারি। এইটা বলছে অনুশীলনের প্রভাব লক্ষ্য করা যায় বা দেখা যায়। বিকাশের ক্ষেত্রে কি বলছে, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে, অর্থাৎ ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত। বিকাশ কিন্তু পুরোপুরি এই ব্যক্তির যে সক্রিয়তা বা পরিবেশের সঙ্গে ইন্টারাকশান, সেই ইন্টারাকশানের সঙ্গে ভীষণভাবে জড়িত। আমরা দেখেছি যে যত ব্যক্তি বেশি সক্রিয়ভাবে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করবে বা ইন্টারাকশান করবে, তত বিকাশ খুব ভালো হবে। যেমন হচ্ছে, যদি আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট বা মোরাল ডেভেলপমেন্টের কথা ভাবি, তাহলে এটা কখন সম্ভব হবে, যখন আমরা পরিবেশের সঙ্গে, আমার চারপাশের মানুষজনের সঙ্গে ইন্টারাকশান করব। যত বেশি ইন্টারাকশান করব তত কিন্তু আমার বিকাশ ঘটবে, বা আমি যত বেশি বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করব তত কিন্তু আমি মেন্টালি দিক থেকে, প্রাক্ষবিক দিক থেকে, সোশ্যাল দিক থেকে, মোরাল দিক থেকে আমি আরও স্ট্রং হতে পারবো। মানে আমার বিকাশ হবে, বৃদ্ধি কিন্তু নয়, ওটার ফলে বৃদ্ধি হবে না, বিকাশ ঘটবে। তো এটাই বলছে যে পরিবেশের সঙ্গে আমরা যত বেশি ইন্টারাকশান করব তত বেশি, বা ইন্টারাকশানের ফলেই বিকাশ ঘটে এবং ব্যক্তির সক্রিয়তা অনুশীলন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা শর্ত বা ভূমিকা পালন করে। তারপরে বলছে বৃদ্ধি অনুশীলন বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট, যেমন হাতের পেশির ব্যায়াম করলে হাতের পেশি বৃদ্ধি হবে, পায়ের পেশির উপর তার প্রভাব নেই। অর্থাৎ এখানে বলছে যে বৃদ্ধি যে আমরা অনুশীলনের প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে লক্ষ্য করা যায় আমরা দেখেছি, তবে এখানে বিশেষ ক্ষেত্রে এই বৃদ্ধি প্রবাহিত হয়। যেমন হচ্ছে, যদি আমরা হাতের পেশি ব্যায়াম করি, সেটা কিন্তু তার প্রভাব গিয়ে পায়ে পড়বে না, পায়ের জন্য আলাদা। আমরা যখন দেখেছি যে জিম করার ক্ষেত্রে বা বিভিন্ন শরীরচর্চার বিভিন্ন ধরনের শরীরচর্চামূলক কাজ করার ক্ষেত্রে আমরা দেখেছি কি বলা হয়, হাতের জন্য আলাদা, পায়ের জন্য আলাদা, মানে হাতের আবার বিভিন্ন যে পার্ট, সেই বিভিন্ন পার্টের জন্য আলাদা আলাদা। তার মানে আমরা ওটার মাধ্যমে কি করছি, ওটার মাধ্যমে আমরা বৃদ্ধি ঘটানোর চেষ্টা করছি। তো এটা কি হচ্ছে, আমরা যে অংশের অনুশীলন করছি সেই অংশটার বৃদ্ধি ঘটবে। কিন্তু এখানে বিকাশের ক্ষেত্রে বলছে এটা সামগ্রিক, মানসিক বিকাশের চর্চা করলে তার প্রতিফলন সামাজিক প্রাক্ষবিক বিকাশের উপর লক্ষ্য করা যায়। একটু আগেই যেটা বললাম, যে আমরা যদি পরিবেশের সঙ্গে ইন্টারাকশান করি, যত বেশি ইন্টারাকশান করব আমার মেন্টাল ডেভেলপমেন্ট হবে, আমার মোরাল ডেভেলপমেন্ট হবে, আমার সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, আমার ইমোশনাল ডেভেলপমেন্ট হবে। এবং এই বিকাশ প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া, ধরে নাও কোনো ব্যক্তির মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে খুব ভালো, এই যে মেন্টাল ডেভেলপমেন্ট খুব ভালো হয়েছে, তার সাথে সাথে তার সোশ্যাল, তার ইমোশনাল, তার মোরাল সমস্ত দিকের ডেভেলপমেন্ট হবে। শুধু যেটা বৃদ্ধির ক্ষেত্রে যেটা আমরা অনুশীলন করছি শুধু সেটার হচ্ছিল, কিন্তু বিকাশের ক্ষেত্রে এরকম নয় যে আমি শুধু মেন্টাল ডেভেলপমেন্টের কাজকর্ম করছি মানে শুধু মেন্টাল ডেভেলপমেন্ট হবে। মেন্টাল ডেভেলপমেন্টের কাজ করলে তার সঙ্গে সোশ্যাল ডেভেলপমেন্টও হবে, ইমোশনাল ডেভেলপমেন্ট হবে, মোরাল ডেভেলপমেন্ট হবে, তবে এটা কম বেশি হতে পারে। একেবারে যে
সমান সব কিছু সমানভাবে হবে তা কিন্তু নয়, কম বেশি হতে পারে, কিন্তু হবে। তো একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত, একটা মানে বিকাশ প্রক্রিয়াটা একটা সামগ্রিক প্রক্রিয়া। যেমন হচ্ছে তুমি যদি আমার আমাদের চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে তুমি যদি ইন্টারাকশান করো, চারপাশের যে মানুষজন, সেই মানুষজনের সঙ্গে তুমি যদি ইন্টারাকশান করো, যত বেশি ইন্টারাকশান করবে তত তোমার কি হবে, তুমি সোশ্যাল ডেভেলপ হবে বা সোশ্যাল ডেভেলপমেন্টে সাহায্য হবে। এই সোশ্যাল ডেভেলপমেন্ট তোমাকে মোরাল ডেভেলপমেন্টে সাহায্য করবে। তো এই যে ব্যাপারটা, এটাকেই বলা হচ্ছে বিকাশ একটা সামগ্রিক প্রক্রিয়া। তারপরে কি বলছে, বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, কিন্তু বিকাশ আমৃত্যু ঘটে। বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, অর্থাৎ আমরা যখন বৃদ্ধির বৈশিষ্ট্য পড়েছিলাম সেখানে আমরা শুনেছিলাম যে বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, মেয়েদের ক্ষেত্রে ধরো 18-19, বা ছেলেদের ক্ষেত্রে 20-21, 21-23, বিভিন্ন জন বিভিন্ন বয়সের যে সীমা সেটা বলেছে। তো এই যে নির্দিষ্ট স্তর পর্যন্ত বা নির্দিষ্ট বয়স পর্যন্ত বৃদ্ধি ঘটে, তারপরে আর বৃদ্ধি ঘটবে না। ছেলেদের ক্ষেত্রে 21-22-23 এই পর্যন্ত বৃদ্ধি ঘটবে। তার কারণ যদি সারা জীবন ধরে বৃদ্ধি ঘটতো তাহলে কিন্তু ছেলে বা মেয়ে অনেক লম্বা হয়ে যেত। কিন্তু আমরা কি দেখেছি যে ওই 21-22 বছর বয়স পর্যন্ত গিয়ে তার হাইট যত থাকে সেটা কিন্তু সারা জীবনই সেই হাইটে থেকে যায়। তো এই যে বৃদ্ধি প্রক্রিয়া, এটাই হচ্ছে বৃদ্ধি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কি হচ্ছে না, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, কিন্তু বিকাশ সারা জীবন। এটা নির্দিষ্ট কোনো বয়স নেই, একবারে সেই মাতৃগর্ভ থেকে শুরু করে, মাতৃগর্ভে জন্মের আগের মুহূর্ত থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বিকাশ প্রক্রিয়া কিন্তু ঘটতে থাকে। প্রতিনিয়ত আমরা নতুন পরিবেশ, নতুন পরিস্থিতির সম্মুখীন হই এবং আমাদের বিকাশ ঘটতে থাকে। তারপরে কি বলছে যে বৃদ্ধি পরিমাপযোগ্য কিন্তু বিকাশ পর্যবেক্ষণযোগ্য। বৃদ্ধি পরিমাপযোগ্য এবং বিকাশ পর্যবেক্ষণযোগ্য। তার কারণ বৃদ্ধিটাকে আমরা পরিমাপ করতে পারি, আমরা হাইট পরিমাপ করতে পারি, কিন্তু বিকাশ আমরা পরিমাপ করতে পারি না। তার কারণ সেটা তো আমরা আমরা মানে চোখে দেখতে পাই, কিন্তু সেটাকে ওই বৃদ্ধির মতো ওয়েট করতে পারি না। বা উচ্চতা, যেমন বৃদ্ধির ক্ষেত্রে উচ্চতা মেপে দেখেছি একটা নির্দিষ্ট মানে পরিমাপ স্কেলের দ্বারা, সেরকম বিকাশ কিন্তু ওই রকমভাবে পরিমাপ করা যায় না। এটা কেবলমাত্র পর্যবেক্ষণযোগ্য, মানে আমরা চোখে দেখে আমরা বলতে পারি যে এই ব্যক্তিটার ডেভেলপ হয়েছে, কিন্তু সেটা আমরা পরিমাপ সেইভাবে করতে পারি না, বৃদ্ধির মতো আমরা পরিমাপ করতে পারি না, সেই জন্য এটা পরিমাপযোগ্য নয়। তো তারপরে কি বলছে, বৃদ্ধি পরিমাণগত এবং বিকাশ গুণগত। বৃদ্ধি পরিমাণগত এবং বিকাশ গুণগত। বৃদ্ধি যেহেতু পরিমাপযোগ্য সেহেতু আমরা এটাকে পরিমাণগত বলতে পারি। আবার বিকাশ যেহেতু পর্যবেক্ষণযোগ্য, তো এটা গুণগত, এটা গুণগত। তারপরে বৃদ্ধির ক্ষেত্রে কি বলা হচ্ছে, শিক্ষা বৃদ্ধির পরিমাণকে প্রভাবিত করলেও তা বঞ্চিত কিনা সে ব্যাপারে শিক্ষা মনোবিদদের মধ্যে মতভেদ আছে। বাঞ্ছিত কিনা সে ব্যাপারে শিক্ষা মনোবিদদের মধ্যে মতভেদ আছে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে শিক্ষা বৃদ্ধির পরিমাণকে প্রভাবিত করে, তবে সেটা কতটা প্রভাবিত করে সেটা সঠিকভাবে মানে বলতে গেলে মতবিরোধ তৈরি হবে। কিন্তু বিকাশ প্রক্রিয়া বা এখানে কি বলছে, বিকাশের ক্ষেত্রে শিক্ষার অন্যতম লক্ষ্য হলো ব্যক্তির পরিপূর্ণ বিকাশ। অর্থাৎ শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে বিকাশ খুব সহজেই প্রভাবিত হয়, বা শিক্ষার দ্বারা আমরা বিকাশ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারি, কিন্তু বৃদ্ধি প্রক্রিয়াকে কতটা প্রভাবিত করতে পারি সে সম্পর্কে মতবিরোধ আছে।
এবারে এখানে একটা বিষয় বলার, যে এই যে বিকাশকে আমরা গুণগত বলছি, অনেক সময় বিকাশকে পরিমাণগত এবং গুণগত অনেক বইতে আমরা লক্ষ্য করব বা অনেক বইতে দেখা যায়। তবে যেহেতু আমরা এই কনসেপ্টটা এসছে হচ্ছে, যেহেতু বিকাশকে আমরা দৈহিক, তার সঙ্গে সঙ্গে মানসিক, প্রাক্ষবিক, সামাজিক ধরছি, এবং বৃদ্ধি হচ্ছে কেবলমাত্র দৈহিক, এবং ওই দৈহিক বিকাশের ক্ষেত্রেও আছে, ঠিক তেমনভাবে বিকাশকে আমরা অনেক বইতে আমরা পরিমাণগত ও গুণগত দেখতে পাব। তো মূলত বিকাশ প্রক্রিয়াটা একটা গুণগত প্রক্রিয়া। মূলত বিকাশ প্রক্রিয়াটা একটা গুণগত প্রক্রিয়া, তবে বিভিন্ন বইতে আমরা পরিমাণগত ও গুণগত পাবো, সেটা একেবারেই ভুল বলা যায় না, কিন্তু গুণগত প্রক্রিয়া হিসাবেই আমরা দেখব বা গুণগত প্রক্রিয়া হিসাবেই আমরা বিবেচনা করব। তো এই হলো বৃদ্ধি এবং বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্য। এই পার্থক্যের উপরে কিন্তু তোমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন আসে, একটু ঘুরিয়ে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু প্রশ্ন দেয়। তো এই বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।